গল্পের শুরুতেই আমরা একজন মেয়েকে দেখি যিনি আসলে নরক থেকে এসেছেন। তার কাছে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে এবং তাকে পৃথিবীতে একটি বিশেষ কাজ পূরণ করতে পাঠানো হয়েছে। সেই কাজগুলো কি এবং তিনি কিভাবে পৃথিবীতে এলেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, শুরু করার আগে মূল চরিত্রগুলোর সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই যাতে বুঝতে আরো সহজ হয়। বিটনা, যে এই গল্পের মূল চরিত্র। জাস্টিকা, নরকের ডিমন ও বিচারক যে অপরাধীদের শাস্তি দেয়। মান্ডো ও গ্রেমরি, জাস্টিকার অ্যাসিস্ট্যান্ট যারা তাকে সব কাজে সাহায্য করে। হান্ডা অন, একজন পুলিশ অফিসার যে তার পরিবারের খুনিকে খুঁজে বেড়াচ্ছে। তো গল্পের শুরুতে জাস্টিকাকে কিছু ডাক্তার সামনে বলতে দেখা যায় যে বিটনা মারা গেছে এবং আমি নরকের ডিমন। এরপর দৃশ্যটি অতীতে ফিরে যায়। দেখা যায় বিটনা রাস্তার উপর মৃত অবস্থায় পড়ে আছে এবং তার আত্মা শরীর থেকে বেরিয়ে এসেছে। তার সামনেই মার্ডার হেল বা খুনিদের নরক দেখা যায়, যেখানে খুনিদের সাজা দেওয়া হয়। সে যখন সেখানে প্রবেশ করে তখন জাস্টিকা এক ব্যক্তিকে সাজা দিচ্ছিল। মান্ডু সেই লোকটিকে মেরে নরকের গভীরে পাঠিয়ে দেয়। তখনই জাস্টিকার নজর বিটনার উপর পড়ে। মান্ডু তাকে জানায় যে এই মেয়েটির নাম তো আমাদের লিস্টে নেই, তাই একে ছেড়ে দিতে হবে। কিন্তু জাস্টিকা তার কথা না শুনে নিজের ছুরি দিয়ে বিটনাকে মেরে নরকে পাঠিয়ে দেয়। তার ধারণা ছিল যেহেতু সে নরকে এসেছে তাহলে সে নিশ্চয়ই কোনো খুনি। ঠিক তখনই নরকের ডিরেক্টর বেল সেখানে উপস্থিত হয়। সে জাস্টিকাকে বলে যে তুমি এক নির্দোষকে নরকে পাঠিয়ে অনেক বড় গুনাহ করেছো। এর সাজা হিসাবে তোমাকে বিটনা শরীরে থেকে 1 বছরের মধ্যে 10 জন অপরাধীকে নরকে পাঠাতে হবে, তা না করলে তোমার মৃত্যু হবে। জাস্টিকা প্রথমেই মানতে না চাইলে ও বেল তার ক্ষমতা প্রয়োগ করলে সে বাধ্য হয়ে রাজি হয়। এরপর জাস্টিকা যখন বিটনার মরদেহের মাথায় হাত রাখে তখন সে দেখতে পায় যে বিটনাকে এক মাস্ক পরার লোক খুন করেছিল। এরপর সে বিটনা শরীরে প্রবেশ করে। বর্তমানে দেখা যায় সে দুর্ঘটনার পর বিটনা হাসপাতাল থেকে ছাড়া পায়। পরবর্তী দৃশ্যে বিটনা কোর্ট অফিসার হান্ডা অন এর কেসটি দেখে। হান্ডা অন এক ব্যক্তিকে ধরেছিল, কিন্তু সে জামিনে মুক্তি পেয়ে উল্টো অফিসারের নামে মারধরে কেস করে দিয়েছে। বিটনা খুব রিল্যাক্স মোডে কেসটি পড়ে জানতে পারে যে ওই অপরাধীটি এক নামকরা কোম্পানির মালিকের ছেলে। এটি দেখে সে অফিসার অনকে ছেড়ে দেয়। এরপর বিটনা দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং অফিসার অন তার পিছু নেয়। বিটনা তার বিচারকের পোশাকটি অনের হাতে দিয়ে বলে এটি আমার অফিসে পৌঁছে দিও। এরপর সে সরাসরি চার্চে যায়। ভেতরে ঢোকার আগে সে সানগ্লাস পরে নেয়, কারণ গড বা ঈশ্বরের মূর্তির তেজ সে সইতে পারছিল না। সেখানে সে চার নামের এক মেয়েকে প্রার্থনা করতে দেখে। বিটনা তাকে গিয়ে বলে যে তোমাকে মারার চেষ্টা করেছে, তুমি তাকে ক্ষমা করে দিলে কেন? তুমি চাইলে আমি তোমার হয়ে কেস লড়তে পারি। তার কথা ইগনোর করে চলে যেতে চাইলে বিটনা তার পিছু নেয়। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। বিটনা নিজেকে জজ বলে পরিচয় দিলেও ও পুলিশ হেনস্থ করার অপরাধে তাকে স্টেশনে নিয়ে যায়। সেখানে অফিসার অনের সাথে তার আবার দেখা হয়। অন বিটনাকে দেখে চিনে ফেলে এবং তারা তাকে ছেড়ে দেয়। পরের দৃশ্যে কোর্টে চায়ের কেস চলতে থাকে, যেখানে চায়ের বয়ফ্রেন্ড জনের বিরুদ্ধে রিপোর্ট ছিল যে সে চাকে মারধর করে। তখন চা ব্রেকআপের কথা বলে এবং চায়ের প্রসিকিউটর কোর্টে তার শরীরে আঘাতের চিহ্নগুলো দেখায়। এগুলো দেখে জন স্বীকার করে নেয় সে চাকে মেরেছে, কিন্তু ওই সময় তার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। এরপর সে কাঁদতে শুরু করে এবং বলে সে চাকে খুব ভালোবাসে, তাই তাকে ছেড়ে থাকতে পারবে না। জনের প্রসিকিউটর বিটনার কাছে তার 1 বছরের সাজা দাবি করে, কিন্তু বিটনা বলে এই মামলার রায় পরবর্তী শুনানিতে দেওয়া হবে। এরপর বিটনা চায়ের বাবা মায়ের সাথে দেখা করতে যায় এবং জুন ও চায়ের মধ্যে হওয়া সব ঝগড়ার বিষয় জানতে চায়। এর জন্য সে কান্নার নাটক করে যাতে তারা তাকে বিশ্বাস করে এবং তারা সব সত্যি বলেও দেয়। বিটনা খুব খুশি হয় এবং অফিসে এসে ওই কেসের উপরে একটা রিপোর্ট লিখতে শুরু করে। পরবর্তী শুনানিতে বিটনা জনকে শুধু মনে করে ছেড়ে দেয়। তার এই রায় শুনে সবাই অবাক হয়ে যায় যে এত বড় অপরাধ করার পরও বিটনা কেন তাকে ছেড়ে দিল। এরপর অফিসার অন বিটনার সাথে দেখা করে এর কারণ জানতে চাইলে বিটনা বলে সে নিজের পদ্ধতিতে কেসটি হ্যান্ডেল করবে। অন্যদিকে জুন জেল থেকে ছাড়া পাওয়ার পর অন এসে তাকে সতর্ক করে দেয় সে যদি চায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে তার ফল ভালো হবে না। এরপর কয়েকদিন কেটে যায়, কিন্তু জুন তাকে কিছু করে না, যা দেখে বিটনা চিন্তিত হয়ে পড়ে। তখন মান্ডু তাকে কিছু একটা মনে করিয়ে দেয়। এরপর বিটনা একটি আয়নার উপর নিজের জাদুকরি শক্তি দিয়ে জুনের নাম লেখে, যার ফলে সে দেখতে পায় জুন আসলে কি করছে। সে দেখে যে জুন একটি অস্ত্র নিচ্ছে। এটি দেখে বিটনা নিজের কোট নিয়ে সোজা বেরিয়ে যায়। এদিকে জুন জোর করে চায়ের বাড়িতে ঢুকে তাকে মারতে শুরু করে এবং একটি হাতুড়ি বের করে। তখন চা তার কাছে ক্ষমা চায় এবং বলে সে আর কোনো পুলিশে রিপোর্ট করবে না। তখন জুন সেখান থেকে চলে যায়। বিটনা গাড়ির কাছ থেকে এসব কিছু দেখছিল। জুন চলে যাওয়ার পর পরে চা আত্মহত্যা করার চেষ্টা করে। এটি দেখে বিটনা জুনের কাছে পৌঁছায় এবং
এবং রাগের মাথায় নিজের ছুরি দিয়ে তাকে মারতে যায়। কিন্তু তখনই অন বাকি পুলিশদের নিয়ে এসে জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর অন বিটনাকে নিয়ে চায়ের বাড়িতে আসে এবং সেখানকার অবস্থা দেখে বলে যে আমরা তার বিরুদ্ধে আবার কেস করব, কারণ সব বিচারক আপনার মতো খারাপ হয় না। এটি শুনে বিটনা কিছুই বলে না। এরপর যখন অন জনকে জিজ্ঞাসাবাদ করে তখন জন তাকে জানায় তার সাথেও ছোটবেলায় এমন করত এবং সেই জন্য সে এত নিষ্ঠুর হয়ে গেছে। সে মিথ্যা বলে যে চা নিজে তাকে ডেকেছিল এবং হাতে উঠে সে নিজের নিরাপত্তার জন্য নিয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় জনকে ছেড়ে দিতে হয়। এ তদন্তে জানা যায় যে চা যখন আত্মহত্যা করেছিল তখন অন এসে তাকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর অন জনের উপর নজর রাখতে শুরু করে যাতে সে চাকে আবার মারতে না পারে। বিটনাও তার পিছনেই ছিল। পরের দিন অন এবং বাকি পুলিশরা জানতে পারে যে কোর্ট জনের অ্যারেস্ট ওয়ারেন্টের আবেদন খারিজ করে দিয়েছে। তাই সিনিয়র অফিসার অনকে চায়ের বাড়িতে নজর রাখতে বলেন। পরের দিন অন যখন চায়ের বাড়িতে দেখা করতে যায় তখন এক অফিসার তাকে কল করে জানায় যে রাতে জনের মৃত্যু হয়েছে। এরপর আমরা কয়েক ঘন্টা আগের দৃশ্য দেখতে পাই। চায়ের মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে জনকে দেখা করার জন্য ডাকা হয়েছিল, কিন্তু জন সেখানে পৌঁছালে দেখে বিটনা দাঁড়িয়ে আছে। বিটনা হাতে ছুরি নিয়ে তাকে বলে তোমার আসল বিচার তো এখন শুরু হবে। এটি দেখে জন পালানোর চেষ্টা করে এবং একটি নতুন জগতে পৌঁছে যায় যা বিটনা তৈরি করা মায়া। তারা একটু রেস্টুরেন্টে ছিল যেখানে জন খেতে অস্বীকার করলে বিটনা তাকে জোরে থাপ্পড় মারে এবং জোর করে খাবার খাওয়ায়। এরপর সে জনের কাছে ক্ষমা চাইতে থাকে। এভাবে বিটনা জনের সাথে সেসব আচরণ করতে থাকে যা জন চায়ের সাথে করেছিল। বিটনা যখন জনকে মারছিল তখনই মান্ডোর কল আসে। সে সুযোগে জুন তাকে মারার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না, কারণ বিটনা তাকে তুলে দূরে ছুঁড়ে মারে। এরপর সে জিজ্ঞাসা করে সে কি চাকে মেরেছে। জুন যখন বিষয়টি স্বীকার করে নেয় তখন বিটনা প্রচন্ড রেগে যায়। সে নিজের শরীর দিয়ে তাকে আঘাত করে কপালে ট্যাম্প লাগিয়ে দেয়, যার অর্থ হলো নরক। এরপর জুনের আত্মা সরাসরি নরকে চলে যায়। পরবর্তী দৃশ্যে কারাগারে দেখানো হয় যেখানে পুলিশ জুনের মৃতদেহ খুঁজে পায়, কিন্তু ঘরের আসবাবপত্র এলোমেলো ছিল না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এটি ক্লিনিক ডিপার্টমেন্ট লোকদের কাজ ছিল যারা নরক হয়ে কাজ করে। তারা তাদের ক্ষমতা দিয়ে সবকিছু আগের মতো করে দেয় যাতে মানুষের মনে কোনো সন্দেহ না জাগে। অন্যদিকে মান্ডো এবং বিটনা সিরিয়াল কিলারের কেসটি দেখছিল। মান্ডো বিটনাকে পরামর্শ দেয় কেন সেই অনের সাথে মিলে কাজ করে, কারণ পুলিশের কাছে সিরিয়াল কিলার তথ্য বেশি থাকে। এরপর যখন বিটনা বাকি প্রসিকিউটরদের সাথে লাঞ্চ করেছিল তখন সে নিউজ থেকে জানতে পারে যে বিটনা প্রভাবশালী ব্যবসায়ী জাইগুল এর বড় ছেলে, তাই এর সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে এবং তাদের ছোট ছেলে সুন যে খুব খারাপ একজন লোক। এরপর আমরা জাইগুল এবং তার দুই ছেলেকে চিফ প্রসিকিউটরের সাথে ডিনার করতে দেখি। সেখানে জানা যায় যে বিটনা ওই ভয়াবহ দুর্ঘটনার পর তার স্মৃতিশক্তি হারিয়েছে, তাই জাইগুল প্রসিকিউটরকে বিটনার খেয়াল রাখতে বলেন, কিন্তু তা জানতো না যে সে আসলে বিটনা নয় বরং অন্য কেউ। এদিকে বিটনা তার বাড়ির মালকিনের বাড়িতে যায় এবং সেখানে রিডেভেলপমেন্ট প্ল্যানের বিরুদ্ধে সবার সাক্ষ্য সংগ্রহ করে যা আসলে তাই দেখাশোনা করেছিল। এরপর বিটনা অনের সাথে দেখা করে সিরিয়াল কিলারের তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু অন তাকে কিছু জানায় না কারণ এগুলো সিক্রেট তথ্য ছিল। তাই বিটনা অনকে প্রচুর ড্রিঙ্কস করাতে শুরু করে। অন মাতাল হয়ে গেলে বিটনা তাকে প্রশ্ন করে এবং অন বলতে শুরু করে। সে বলে আমি সিরিয়াল কিলার। বিটনা প্রথমে বিশ্বাস করে না। তখন অন জানা যে ছোটবেলায় সে তার নিজের পরিবারকে মেরেছিল। এই কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। সব শুনে বিটনা অনেক অবাক হয়। পরের দিন অন বিটনাকে বলে যে রাতে সে যা বলছে তা যেন গোপন রাখা হয়। বিটনা হাসতে হাসতে তার নরকে ছুরি দিয়ে অনকে আঘাত করে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় অন ছোটবেলায় খেলা শেষে বাড়ি ফিরে দেখে তার মাহি মৃতদেহ মেঝেতে পড়ে আছে এবং খুনি সেখানেই লুকিয়েছিল। বর্তমানে ফিরে দেখা যায় নরকের ডিরেক্টর বেল বিটনার কাছে আসে এবং তাকে বলে যে সে আবারও একজন নির্দোষকে মেরে ফেলেছে। অন বেঁচে তো উঠবে, কিন্তু এর বদলে বিটনাকে আরো বড় সাজা পেতে হবে। এখন তাকে 1 বছরের মধ্যে 10 জন নয় বরং 20 জন মানুষকে নরকে পাঠাতে হবে। এটি শুনে বিটনা অনেক অবাক হয় এবং হতাশও হয়। তখনই তার সামনে অন জীবিত হয়ে ওঠে। অন নিজেও খুব অবাক ছিল কারণ তার মনে ছিল বিটনা তাকে মেরে ফেলেছে, আর এই ঘটনায় অন অনেক কনফিউজ হয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে বিটনা একটি রেস্টুরেন্টে বসে মান্ডোকে সব জানাচ্ছিল। তখনই সেখানে গ্রেমোরি আসে। সে আসলে নরকের ওয়ার্ডেন ছিল। গ্রেমোরি বিটনাকে বলে যে অনের মুখ তাকে চিরতরে বন্ধ করতে হবে। অন্যদিকে তাই ওই পিটিশনটি হাতে পায় যেখানে রিডেভেলপমেন্ট প্ল্যানের বিরোধিতা করা হয়েছে এবং সেখানে বিটনার নাম দেখে সে চমকে যায়। এদিকে অনেক একজন ডাক্তারের কাছে গিয়ে নিজের মানসিক চেক আপ করায়, কারণ তার সাথে যা ঘটেছে তা বাস্তব নাকি হ্যালুসিনেশন ছিল। কিন্তু ডাক্তার জানান যে সে একদম ঠিক আছে। তখন অন ডাক্তারের কাছ থেকে ডাইলুশন ডিসঅর্ডার এর একটি সার্টিফিকেট বানিয়ে নেয়। এরপর বিটনা সরাসরি অনকে দেখা করার জন্য ডাকে এবং তাকে সব জানিয়ে দেয় যে সে একজন ডিমন। কিন্তু অন বিশ্বাস না করলে বিটনা তার সামনে নিজের ক্ষমতা দেখায়। এটি দেখে অন ভীষণ ঘাবড়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এর মাঝে আমরা একটি পরিবারকে গাড়ি করে যেতে দেখি, কিন্তু ভুলে তাদের গাড়িটি পানিতে পড়ে যায়। ইয়াং দ্রুত তার ছেলের জিহংকে পানি থেকে বের করে আনে এবং এরপর তার স্বামীকে বাঁচানোর জন্য ভিতরে যায়, কিন্তু তার স্বামী
সিট বেল্ট না খুলতে পারা তার মৃত্যু হয়। এরপর পিওনারিয়ালের জিহন দাদি ইয়াংকে তার ছেলে খুনি বলে গালি দিতে থাকেন। তিনি জিওকে সাথে নিয়ে যেতে চাইলে ইয়াং তাকে আটকে দেয়। ওরা দেশে বিটনাকে কোর্টে দেখানো হয়, যেখানে ইয়াং জিহন দাদির বিরুদ্ধে মামলা করেছে এই বলে যে তিনি জিওকে কিডন্যাপ করে আটকে রেখেছেন। এটি দেখে দাদি কোর্টে চিৎকার করে বলতে থাকেন যে তিনি কোনো ভুল করেননি। বিটনা তাকে কোর্ট থেকে বেরিয়ে যেতে বললে দাদি ইয়াংকে উদ্দেশ্য করে বলেন, আমি জানি তুমি ইন্স্যুরেন্সের টাকার জন্য আমার ছেলেকে মেরেছো, যেমনটা তুমি প্রথম স্বামীর সাথেও করেছিলে। এসব শুনে বিটনার কাছে কেসটি বেশ ইন্টারেস্টিং মনে হয়। এরপর বিটনা ইয়াং এর সাথে দেখা করতে যায়। ইয়াং তাকে জানায় যে জিও তার স্কুলে পড়তো এবং এভাবে সে তার বাবার সাথে পরিচিত হয় এবং তারা বিয়ে করে। 5 বছর বয়স থেকে জিওর বাবা তার মায়ের সাথে কথা বলতেন না, কারণ তিনি তাদের ছেড়ে গিয়েছিলেন। কিন্তু এখন জিওন দাদি ফিরে এসে টাকার দাবি করেছেন। এসব শুনে বিটনা যখন চলে যাচ্ছিল তখন সেখানে অনের সাথে তার দেখা হয়। অন তাকে জানায় যে সে জানতে চায় বিটনা আসলে কেন তাকে মেরেছিল, কিন্তু বিটনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরদিন বিটনা জিওন দাদির সাথে দেখা করতে বের হয় এবং অন্য তার সাথে যায়। দাদির কাছে গিয়ে তারা জানতে পারে যে দাদির জিহুকে অনাথ আশ্রমে রেখে এসেছেন। এরপর তারা দুজন দাদির বাড়িতে যায়। সেখানে একটি ঘন্টির আওয়াজ শুনে অনেক ঘাবড়ে যায়, কারণ ছোটবেলায় অনেক বাড়িতেও এমন ঘন্টি ছিল। ভেতরে ঢুকে তারা জিহুকে একটি আলমারির ভিতরে বন্দি অবস্থায় পায়। বিটনা দাদিকে জিজ্ঞাসা করে কেন তিনি ইয়াং এর উপর এই অপবাদ দিয়েছিলেন যে তিনি ইন্স্যুরেন্সের টাকা চায়। তখন দাদি সত্যিটা জানিয়ে বলেন যে তিনি ইয়াংকে অনেকবার অন্য পুরুষদের সাথে দেখেছেন এবং একদিন সে জিহুকে একা বাড়িতে ফেলে চলে গিয়েছিল। বিটনা এটি শুনে হাসতে থাকে, কারণ এটি কোনো শক্ত প্রমাণ ছিল না। এরপর বিটনা জিওর সাথে কথা বলে এবং তার আঁকা ছবিগুলো দেখতে থাকে। তখন একটি ছবি দেখে বিটনা অবাক হয়ে যায় এবং সেই ছবি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে জিও তাকে বলে দুর্ঘটনার দিন ইয়াং সিট বেল্টে সুপারগ্লু লাগিয়ে দিয়েছিল, যার ফলে বেল্টটি খুলেনি এবং জিওর বাবার মৃত্যু হয়। অনও সব শুনে ফেলে এবং বিটনাকে বলে যে বাচ্চাদের কথায় বিশ্বাস করা ঠিক নয়, কারণ তারা ভুলও হতে পারে। এটি শুনে বিটনা বলে শিশুরা পবিত্র হৃদয়ের হয় এবং তারা কখনো মিথ্যা বলে না, তাই আমি ওর কথা অবশ্যই শুনবো। এসব শুনে অন কাঁদতে শুরু করে, কারণ ছোটবেলায় তার সাথে যা ঘটেছিল তা কেউ বিশ্বাস করেনি। পরের দিন বিটনা ইয়াং এর কেসটি খারিজ করে দেয় এবং দাদি ও ইয়াংকে জিওর সাথে থাকার নির্দেশ দেন। এরপর ইয়াং জিওকে বাট্টাবার পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, যা বিটনা তার জাদুকরি আয়নায় দেখে ফেলে। এরপর বিটনা ইয়াং এর কাছে গিয়ে জিওর কথা জিজ্ঞাসা করলে ইয়াং মিথ্যা বলে যে সে ঘরে ঘুমাচ্ছে, কিন্তু বিটনা হেসে নিয়ে যে ছুরি বের করে তার দিকে এগিয়ে যায়। তখনই কাহিনীটা কিছুটা অতীতে ফিরে, যেখানে অন বিটনার সাথে ড্রিঙ্কস করতে করতে বলছিল যে আজ থেকে আমি আর আপনাকে বিরক্ত করব না, কারণ আমি আর জানতে চাই না যে আপনি কেন আমাকে মেরেছিলেন। এরপর বিটনা গেমুরি এবং মান্ডোকে অনের ব্যাপারে সব জানায়। বিটনা ভেবেছিল অন হয়তো আর তার কাছে আসবে না। মান্ডো তাকে বলে হয়তো সে আপনাকে পছন্দ করে, কিন্তু গেমুরি বলে এটা অসম্ভব, কারণ মিশন চলাকালীন বিটনা যদি কারো প্রেমে পড়ে তবে তাকে আরো ভয়াবহ সাজা পেতে হবে। এরপর বিটনা আয়নার সাহায্যে ইয়াংকে দেখতে শুরু করে, যেখানে ইয়াং জিহোকে নিজের সাথে নিয়ে যেতে এসেছিল, কিন্তু জিহো তাদের বাধা দেন। পথে জিও এক বৃদ্ধ মহিলাকে সাহায্য করে এবং বিনিময়ে ওই মহিলা জিওকে একটি ড্রিঙ্কস দিয়ে বলে যে এটি বড়রা পান করে। জিও সে ড্রিঙ্কসটি নিয়ে দাদিকে দেয়। ড্রিঙ্কসটি পান করার পর দাদি অজ্ঞান হয়ে পড়ে। পরে জানা যায় ইয়াং নিজে ওই মহিলাটাকে টাকা দিয়ে এসব করিয়েছিল, অর্থাৎ এটিও ছিল ইয়াং এর একটি চাল। সুযোগ বুঝে ইয়াং জিওকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর অনেক একটি টেলিফোন বোর্ড থেকে কল পায়। সে দ্রুত সেখানে পৌঁছে দেখে জিও সম্পূর্ণ বেজা অবস্থায় পড়ে আছে। অন্যদিকে মান্ডো কল করে ইয়াংকে ঠিক সে জায়গায় দেখা করার জন্য ডাকে যেখানে সে দুর্ঘটনাটি ঘটেছিল। ইয়াং সেখানে পৌঁছে নিয়ে গাড়িটি দেখে চমকে যায়। তখন বিটনা তার সামনে আসে এবং তাকে সব অপরাধ স্বীকার করতে বলে। ইয়াং অস্বীকার করলে বিটনা তাকে মারতে শুরু করে এবং তার সাথে ঠিক সেই ব্যাপারগুলি করে যা সে জিও এবং তার দুই স্বামীর সাথে করেছিল। তো এখানে জানা যায় ইয়াং শুধু টাকার লোভে তার স্বামীদের খুন করত। শেষে সে সব অপরাধ স্বীকার করে এবং বিটনা তাকে মেরে কপালে ট্যাপ লাগিয়ে সরাসরি নরকে পাঠিয়ে দেয়। আবারও সে ক্লিনিক ডিপার্টমেন্টের লোক এসে সব মুছে দেয়। পরবর্তী দৃশ্য পুলিশ স্টেশনের বাইরে একটি ব্যাগ পাওয়া যায়, যাতে ইয়াং এর লাশ ছিল। এটি দেখে পুলিশ অবাক হয়ে যায়, কারণ এই খুনের ধরন ও আগের গুলোর মতোই ছিল। এরপর বিটনাকে জাইগুলের বাড়িতে ডিনারে দেখা যায়। কথায় কথায় বিটনা বুঝতে পারে যে তার পরিবার আর্জেন্টিনায় আছে। জাইগুল বিটনাকে রাজনীতিতে আসার প্রস্তাব দিলে সে সরাসরি মানা করে চলে যায়। এরপর অন বিটনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে এবং জানতে চায় ইয়াং যখন মারা যাচ্ছিল তখন সে কোথায় ছিল। বিটনা উত্তর দেয় আমাকে সন্দেহ না করে নিজেকে সন্দেহ করো, কারণ ওই সময় তুমি
জিও সাথে ছিলে। এটি শুনে অন আর কিছু বলতে পারে না। এরপর অন বাড়ি ফেরার সময় বিটনা তাকে এগিয়ে দেয়। প্রত্যেক কথার মাঝে অন তাকে জিজ্ঞাসা করে সে কি তার মতো আরো মানুষকে মেরেছে, কিন্তু বিটনা সরাসরি অস্বীকার করে। পরের দিন গেমরি বিটনাকে একটি পুরনো কেসের কথা বলে, যেখানে একজন সিরিয়াল কিলার 12 জন মানুষকে মেরেছিল কিন্তু আজও ধরা পড়েনি। তখন বিটনা গেমরিকে বলে ওই কেসের আরো তথ্য বের করতে। এদিকে অন ক্রাইম সিন থেকে তথ্য খুঁজছিল, তখন সেখানে সে একটি দুমড়ানো ক্যানের বোতল খুঁজে পায়। সেটি দেখে তার মনে পড়ে যায় যে বিটনাও ঠিক এভাবে ক্যানের বোতল দুমড়ে ফেলে দেয়। তার সন্দেহ হয় যে বিটনাই এসব করছে। তাই অন বিটনার বাড়ির ঠিক সামনের রুমটি ভাড়া নেয় এবং তাকে বলে এখন থেকে সে তার উপর নজর রাখবে। এটি শুনে বিটনা হাসতে শুরু করে, কিন্তু হঠাৎ তার হার্টবিট বেড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। অন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর বিটনার জ্ঞান ফিরে এবং রিপোর্টে সব স্বাভাবিক আসে। এরপর বিটনা বাড়ি ফেরার পর বিটনার সাথে ওই বিল্ডিং এর মিসের নামের এক বৃদ্ধ মহিলার ঝগড়া হয়। এরপর মিসে অনকে বিটনার সাথে দূরে থাকতে বলে। এসব শুনে অন বিটনার ব্যাপারে আরো গভীর চিন্তা করে যায়। এদিকে বিটনা মান্ডোকে নির্দেশ দেয় যেন সে আসল বিটনার সব তথ্য বের করে আনে। আর এখানে প্রথম পার্ট শেষ হয়ে যায়। যদি আপনারা দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে কমেন্টে লিখে দেন পার্ট 2। আমি খুব তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো।